নমস্কার বন্ধুরা, আমি অমিত। মানুষের সঙ্গে ঘটে যাওয়া আরও কিছু ভৌতিক ও দৈবিক ঘটনা নিয়ে হাজির অলৌকিক। বন্ধুরা, একটা কথা কিন্তু সত্যি, এই যে আমরা এত ঘটনা শুনি, এত মানুষের সঙ্গে যে এত ঘটনা ঘটে, তবুও যতক্ষণ না নিজেদের সঙ্গে কিছু ঘটছে আমরা তার মর্ম বুঝি না। আজকের প্রথম ঘটনায় আমরা সেটাই দেখব। বন্ধুর সঙ্গে একটা ঘটনা ঘটল, সে সাবধানও করলো, কিন্তু দ্বিতীয় বন্ধু সেটা বিশ্বাস করলো না। ফলে সেও কিন্তু ঘটনাটি শেয়ার করেছে বিশ্বজিৎ সামন্ত, পশ্চিম মেদিনীপুর থেকে। অসংখ্য ধন্যবাদ তোমাকে ঘটনাটি অলৌকিকে শেয়ার করার জন্য। পাশাপাশি বন্ধুরা, তোমাদের বলি, এমন ভৌতিক, অলৌকিক ও দৈবিক ঘটনা যদি আরও শুনতে চাও তাহলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থেকো। এবারে শুরু হচ্ছে আজকের প্রথম নিবেদন। মানা না মানা নিজের কাছে, লোকের মাঝে লুকিয়ে আছে অলৌকিক। হ্যালো অমিতদা, আমি বিশ্বজিৎ সামন্ত, পশ্চিম মেদিনীপুর থেকে বলছি। আজ তোমাকে আমার আর আমার এক বন্ধু অমিতের সঙ্গে ঘটা একটা সত্যি ঘটনা বলবো। ঘটনাটি 2021-এর লকডাউন সবেমাত্র উঠেছে। দীর্ঘদিন ঘরে বসা, হাতে টাকা পয়সা নেই, হন্যে হয়ে তাই এদিক ওদিক তখন কাজ খুঁজছিলাম। সঙ্গে আমার এক বন্ধু অমিত, দুজনেরই খুব কাজের দরকার। তখন আমার এক দুঃসম্পর্কের দাদা আমাদের একটা কাজের সন্ধান দিল, সিকিউরিটি গার্ডের জব। তবে আমাদের রাজ্যে নয়, অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম জেলার অন্তর্গত একটা ফার্মা কোম্পানিতে। কিন্তু দেখলাম মাইনেটা ভালোই, তাই দুই বন্ধুতে রাজি হয়ে গেলাম। কাজের উদ্দেশ্যে পাড়ি দিলাম সেখানে। সেখানে আমাদের খুব একটা মেহনত করতে হলো না, যেহেতু গার্ডের অভাব ছিল, তাই সহজেই কাজটা হয়ে গেল। যদিও এটা ছিল আমাদের ভুল ধারণা, আসল ব্যাপারটা ছিল অন্য। তো যাই হোক, আমরা কাজে জয়েন করলাম। 12 ঘন্টা ডিউটি, সকাল 6টা থেকে সন্ধে 6টা, আবার সন্ধে 6টা থেকে সকাল 6টা। তো যতদিন ডে শিফট ছিল কোনো অসুবিধে হয়নি। সমস্যাটা হলো নাইট শিফটে। নাইটে কেউ ডিউটি করতে চায় না। বিশেষ করে ডিজি পয়েন্ট বলে একটা জায়গা আছে, ওখানে তো একদমই নয়। একজন এক এক রকম অজুহাত দিয়ে কেটে পড়ে। ব্যাপারটা আমার অদ্ভুত লাগছিল, কিন্তু এর পেছনে যে এরকম একটা কারণ থাকতে পারে এটা আমি ঘুণাক্ষরেও টের পাইনি। তো প্রথম দিন নাইটে ডিউটি করতে গেলাম। নাইটে খুব একটা কাজের চাপ নেই, নিজের মতো হাত পা কোলে করে বসে আছি। চারদিক নিস্তব্ধ, জায়গাটা অন্ধকার। অন্ধকার এই জন্যই যে ওই পয়েন্টে নাকি যতই লাইট লাগানো হয় সবই নাকি 2-1 দিন পর খারাপ হয়ে যায়। ইলেকট্রিকের কোনো দোষ নাকি অন্য কিছু, সেসব তো কোনো জানি না। তো কোনো রকমে প্রথম দিন রাতটা কাটলো। মাঝে মাঝে 2-একটা অস্বাভাবিক ব্যাপার ঘটেছিল। এই যেমন ধরো, কারোর হাঁটাহাঁটি করার আওয়াজ, নূপুরের শব্দ, খোলা জায়গা অথচ গুমোট ভাব, এই সব। তবে আমি আরও তো গুরুত্ব দিইনি সেদিন। ভেবেছিলাম যে নতুন জায়গা, হয়তো রাতে এইরকমই হয়। কিন্তু দ্বিতীয় দিন ঘটল আসল ঘটনা। সেদিনও যথারীতি আমি ডিউটি করছি, একা একা চুপচাপ চেয়ারে বসা, কিন্তু আগের দিনের মতোই সেই কোমট ভাব। তো বসে থাকতে থাকতে রাত যখন ওই 1টার কাছাকাছি, আমার চোখ দুটো তখন ঘুমে বুঝে আসছিল, তাই চেয়ারই একটু হেলান দিয়ে আমি ঝিমোচ্ছিলাম। হঠাৎই একটা শব্দ শুনতে পেলাম। সঙ্গে সঙ্গে সজাগ হয়ে উঠলাম। একটা নূপুরের শব্দ। আমি তো তখন এদিক ওদিক খুঁজতে লাগলাম, এত রাতে এখানে কোন মহিলা?
দেখতে দেখতে আমার নজর যায় একটু দূরে একটা গাছের ওপর। অন্ধকারেও বোঝা যাচ্ছে একজন মহিলা বসে আছে ওই গাছের ডালে। বসে বসে পা দোলাচ্ছে, পায়ের রং ফ্যাকাশে, মুখটাও ততোধিক বিবর্ণ, গায়ে একটা লালচে সালোয়ার। আমি তখন একবার আওয়াজ দিলাম, কে কে ওখানে? কিন্তু কোনো উত্তর নেই। তখন আমি উঠে ওদিকে টর্চ মারলাম, কিন্তু আশ্চর্যের ব্যাপার, টর্চের আলোটা পড়তেই দেখি ওখানে তখন কেউ নেই। গাছের ডালটা নিজে নিজেই দুলছে। কেন জানি না আমার গাটা তখন একবার শিউরে উঠল, হাত পা ঠান্ডা হয়ে আসতে লাগলো। কিসের যেন একটা অজানা ভয় আমাকে যেন চারদিক থেকে ঘিরে ধরছিল। আমি তখন সোজা আমাদের সিকিউরিটি অফিসের দিকে দৌড় দিলাম। তারপর সিকিউরিটি অফিসারকে জানালাম সমস্ত ঘটনা। তখন তিনি যা বললেন শুনে আমার হাত পা তো আরো ঠান্ডা হয়ে গেল। বলেন, না, তুমি ভুল দেখোনি। আসলে কি জানো, বছর দুয়েক আগে ওখানে একজন মহিলা সুইসাইড করেন। তারপর থেকে জায়গাটা ওরকম হন্টেড হয়ে যায়। মাঝে মাঝে নাকি ওনার স্পিরিটকে ওখানে ঘুরে বেড়াতে দেখা যায়, বসে থাকতে দেখা যায়, হাঁটাচলা করতে দেখা যায়। যারা ওখানে নাইট ডিউটি করেছে এর আগে তারাই বলেছে। এই জন্যই তো গার্ডেরা সাধারণত ওখানে নাইট শিফট করতে চায় না। তো এসব শোনার পর বাকি রাত ওই সিকিউরিটি অফিসে বসে কাটালাম। সকালে অমিতের সঙ্গে দেখা করে সমস্ত ঘটনা ওকেও জানালাম। বললাম যে চল ভাই, ফিরে যাই, কাজের আর দরকার নেই এখানে। কিন্তু দেখলাম ও আমার কথায় গুরুত্ব দিল না। বলল, দেখ ভাই, প্রথমত ভূত বলে কিছু হয় না। মানুষ মারা গেলে ওখানেই সব শেষ। আর তাছাড়া কাজের যা বাজার দেখলি তো, অন্য জায়গায় কোথায় কাজ পাবি বলতো? আর এতদিনই যখন হলো, আর কটা দিন করে মাইনেটা নিয়েই না হয় ছাড়ি। এখনই দুম করে কাজ ছাড়া উচিত না। আমিও ভেবে দেখলাম কথাটা মন্দ নয়, তাই মুখ বুঝে এরপর ডিউটি করতে লাগলাম। এর কিছুদিন পর যখন অমিতের নাইট শিফট পড়ল এবং সেই ডিজি পয়েন্টেই ওকেও ডিউটি দেওয়া হলো, তখন ঘটল একটা ঘটনা। দিন কয়েক ভালোই ডিউটি করেছিল, অসুবিধা তেমন কিছু হয়নি। কিন্তু সেদিন রাতে ডিউটি করার সময় ও একটা আওয়াজ শুনতে পায়। ওই রকমই রাত 1টা মতো বাজে তখন। ওই রকমই একটা নূপুরের শব্দ ও পেল। আমার মুখে যেহেতু আগেই শুনেছিল এসব কথা, তাই এদিক ওদিক আর না তাকিয়ে সোজা ওই গাছটার দিকেই তাকায়। দেখে হ্যাঁ, গাছের ওই ডালটায় সত্যি কেউ বসা, পা ঝুলিয়ে বসে আছে একজন মহিলা। ও তখন সাহস করে ওদিকে এগিয়ে যায়। কাছে যেতেই যা দেখে, ভয়ে ওর গায়ে রোয়া খাড়া হয়ে ওঠে। দেখে ফ্যাকাশে বিবর্ণ একজন মহিলা বসে আছে গাছের ডালে। ওর দিকেই তাকিয়ে আছে সে, আর ক্ষণে ক্ষণে খিলখিল করে হাসছে। মুখ দিয়ে রক্ত লালা ঝরছে তার। চোখ দুটো যেন ঠিকরে বাইরে বেরিয়ে আসতে চাইছে, আর বিনা হাওয়ায় চুলগুলো উড়ছে। বিভৎস ভয়ঙ্কর দেখতে লাগছে তাকে। ওই দেখে তখন ও পুরো স্ট্যাচু হয়ে গিয়েছে, হাত পা অসাড় হয়ে গিয়েছে তখন ও জোরে জোরে ভগবানের নাম করতে থাকে। সেই শুনে মূর্তিটা আরো রেগে যায়। হিংস্রভাবে ওর দিকে তখন দাঁত মুখ খিঁচোতে লাগে সে। তারপরে ঝপ করে লাফ দিয়ে নিচে পড়ে হামাগুড়ি দেওয়ার মতো করে শরীরটাকে বেঁকিয়ে চুরিয়ে ওর দিকে এগোতে লাগে। ও তো তখন একটা চিৎকার করে ওখানে সেন্সলেস হয়ে পড়ে যায়। আশেপাশে তখন কেউ ছিল না,
সিকিউরিটি অফিসটাও দূরে, ফলে ওর চিৎকার কেউ শুনতে পায়নি। ভোরবেলায় অন্যান্য গার্ডরা দেখতে পায় অমিত ওখানে পড়ে আছে, তখনও ওর কোনো হুঁশ নেই। তারপর তারাই ওর চোখে মুখে জল ছিটিয়ে ওর জ্ঞান ফেরালো। সব ঘটনা শুনল ওর মুখে, পরে আমিও শুনলাম। তারপর দুজনে মিলে মনস্থির করলাম, এভাবে কাজ করা যায় না। জীবন থাকলে কাজ অনেক পাওয়া যাবে, নয়তো আগে যেমন চলছিল তেমনই চলবে। চল ভাই। এই ছিল বন্ধুরা আজকের প্রথম ঘটনা। অন্যকে দেখে যদি শিক্ষা না নাও, তারা মাসুল তো দিতেই হবে। এমন ঘটনা যদি তোমরা এখানে শেয়ার করতে চাও, তাহলে ডেসক্রিপশনে গিয়ে এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করে দাও। যদি লিখতে পারো তো লিখে, নাহলে ভয়েস মেসেজ করে বলতে পারো। এবারে চলে যাচ্ছি আজকের দ্বিতীয় ঘটনায়। এটা শেয়ার করার জন্য সৌরভ রায়কে অসংখ্য ধন্যবাদ জানাই। শুরু হচ্ছে আজকের দ্বিতীয় নিবেদন। দাদা, আমি সৌরভ। অনেকদিন ধরেই অলৌকিক শুনি, কিন্তু ঘটনা পাঠানোর মতো কোনো ঘটনা হাতে ছিল না, তাই চেষ্টা করছিলাম ঘটনা জোগাড় করার। অবশেষে এই ঘটনাটি পেলাম। একজন ঠাকুরমশাই আমাকে বলেছেন, আর এখন এটা আমি তোমাকে বলছি। সাল তখন 2011 কি 12। ওই সময় উনি আমাদের এক পার্শ্ববর্তী গ্রামে মনসা পুজো করতে গিয়েছিলেন। সেখানে খুব বড় করে মনসা পুজো হয়। প্রায় খানকুড়ি হাঁস বলি, গোটা 10-15 ছাগল বলি হয়। ওনারও তখন বয়সটা কম ছিল, বলির কাজ উনি নিজে হাতেই করতে পারতেন। তো পুজো শেষ করে যখন বাড়িতে ফেরেন, তখন দুপুর হয়ে গিয়েছে। তারপর হাত মুখ ধুয়ে খেতে বসবেন। এমন সময় পাশের বাড়ি থেকে একটা আর্ত চিৎকার। ওরে বাবারে গেলাম রে করে চিৎকার করতে করতে কোলে বাচ্চাটাকে নিয়ে বেরিয়ে আসেন মহিলাটি। তখন ওই চিৎকার শুনে লোকজন জমা হয়ে যায়। এত ভয় পেয়েছিলেন বেচারি যে কাপড় চোপড়ের দিকেও কোনো লক্ষ্য ছিল না। তারপর সেই মহিলা জানান, উনি যখন বাচ্চাটিকে দুধ খাওয়াচ্ছিলেন, তখন হঠাৎই ওনার সামনে ঘরের চালের থেকে একটা সাপ মেঝেতে পড়ে। যেমন বড় তেমন মোটা নাকি সাপটা। স্বাভাবিক এরকম ঘটনা ঘটলে এরকম ভয় তো পাওয়ার কথা। তারপর পাড়ার লোকেরা সবাই ঘরে ঢুকলেন, ঠাকুরমশাইও গেলেন, তন্ন তন্ন করে খুঁজলেন সবকিছু, অথচ কোনো সাপ কিন্তু পাওয়া গেল না। তারপর তারা যখন চলে আসবেন, মহিলাটি বললেন, এসেছেন যখন একটু বসুন, একটু চা করি, বিকেল তো হয়েই গেছে, একটু চা খেয়ে যান। বলে এরপর উনি চা করে আনলেন। গল্প করতে করতে তারা যখন সেই চা খাচ্ছিলেন, তখন আবারও খাটের তলা থেকে মুখ বের করে সাপটা। আবারও একটা হইচই। ঠাকুরমশাই তখন বলেন, ওভাবে হবে না, খাটটা সরাতে হবে, নাহলে বের করা যাবে না। তারপর খাটটা সরাতেই দেখেন খাটের তলায় একটা গর্ত, আর তার মধ্যে অসংখ্য সাপ কিলবিল করছে। ঠাকুরমশাইয়ের মাথায় তখন কেমন যেন রক্ত উঠে গেল। একদিনে অতগুলো বলি দেওয়াতে মনটা এমনিতেই ওনার অশান্ত ছিল। তখন উনি করলেন কি, একটা লাঠি নিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে সাপগুলো বের করতে লাগলেন আর মারতে লাগলেন। একটা করে বের হচ্ছে আর নির্মমভাবে তাদের মাথাগুলো থেতলে দিচ্ছেন। এভাবে যতগুলো সাপ ছিল ওই গর্তে, সব কটাকেই শেষ করলেন উনি। তারপর যখন বাড়িতে ফিরে মাকে এসব কথা বললেন, ওনার মা তখন বলেন, কি করেছিস তুই? আজ মনসা পুজোর দিন আর তুই সাপ মারলি? এবার ওনার টনক নড়ল।
ঠিকই তো, আজ তো মনসা পুজো, আজ কি না আমি সাপ মারলাম, আমাকে ক্ষমা করে দাও মা। তখন তিনি নিজের ভুল বুঝতে পেরে মায়ের কাছে ক্ষমা চাইলেন। ক্ষমা করে দাও। কিন্তু যে ভুল উনি করেছেন এত সহজে তার ক্ষমা হয় না। তো এই ঘটনার পরে আরো কিছুদিন কেটে গেল, কোনো সমস্যা নেই। তারপর একদিন বিকেলে বাড়ির উঠোনে বসে একজনের সঙ্গে গল্প করছিলেন উনি। বলি দেওয়ার জন্য একটা দা বানিয়েছেন, সেটাই দেখাচ্ছিলেন তাকে। সেই ভদ্রলোকটি তখন বলেন, দাটা তো 1 নম্বর, তবে ধার কেমন পরীক্ষা করে দেখেছ? যদি 1 কোপে একটা বাঁশ কাটা যায় তাহলে বোঝা যাবে। তো ঠাকুরমশাইয়ের পর দাটা নিয়ে গেলেন বাড়ির পেছনে। ওখানে বাঁশ ছাড় ছিল, পরীক্ষা করে দেখবেন আর কি। কিন্তু ওখানে যেতেই উনি তো থমকে দাঁড়িয়ে পড়লেন। ওখানে পাতকুয়োর মতো একটা গভীর গর্ত ছিল, প্রায় 4 মানুষ গভীর। সেই গর্তের পাশে 4টে বিড়াল ভয়ার্ত গলায় বিকট আওয়াজ করছে। এবার তো উনি অবাক হয়ে গেলেন, এতগুলো বিড়াল এখানে এরকম করছে কেন? তখন উনি এগিয়ে গিয়ে ওই গর্তের ভেতরে উকি দিলেন। দিতেই যা দেখলেন, এমন দৃশ্য জীবনে কখনো দেখেননি উনি। দেখেন ওই গর্তের মধ্যে বিশাল একটা সাপ কুণ্ডুলি পাকিয়ে আছে। গায়ের রং একেবারে কুচকুচে কালো, আর 5টা মাথা সাপটার। রাগে ফুঁসফুঁস করছে সেটা, যেন এক্ষুনি ছোবল মারবে। তিনি তখন একটা পাথর নিয়ে ওই গর্তের মধ্যে ফেললেন। ফেলতেই সাপটা উধাও, আর কিচ্ছু নেই। এই ঘটনার পর বাড়ির সবার মনেই তো ভয়। সবাই এটা বুঝতে পেরেছিলেন যে ব্যাপারটা মোটেই স্বাভাবিক নয়। তো এর 2 দিন পরে একদিন রাতে ঠাকুরমশাই যখন ঘুমোচ্ছিলেন, তখন তিনি একটা স্বপ্ন দেখলেন। ওই পঞ্চমুখী নাগ আর তার সঙ্গে আরো 2 জন নাগ ওনার সামনে এসেছেন। ভয়ঙ্কর রকমের ফুঁসছে তারা। বলছেন, তুই যে ভুল করেছিস তার কোনো ক্ষমা নেই। যদি বাঁচতে চাস এই বাড়িতেই আমায় পুজো দে, আমায় প্রতিষ্ঠা কর। কিন্তু উনি তো তাতে রাজি নন। একের পর এক অজুহাত দিতে লাগলেন। কিন্তু দেবীও তো নাছোড় বান্দা, ফলে 2 পক্ষের মধ্যেই চলছিল বাঘ বিতণ্ডা। ওনার ওই অস্থির পরিস্থিতি দেখে বাড়ির লোকেরাও তো জেগে গিয়েছিল। কিন্তু ওনার কথা শুনে বুঝতে পারছিলেন তারাও যে কোনো দেবদেবীর সঙ্গে তার কথা হচ্ছে, তাই তারাও তাকে জাগাননি। অবশেষে এই বাঘ বিতণ্ডা চলতে চলতে শেষ অবধি উনি বলেন, না মা, বাড়িতে তোমায় আমি পুজো দিতে পারবো না, সে ক্ষমতা আমার নেই। আর পুজো বাড়িতেই করি বা অন্যত্র, পুজো তো পুজোই হয়। তবে তোমায় আমি এই কথা দিচ্ছি যে যতদিন বাঁচবো তোমার পুজো করব, আমৃত্যু তোমার পুজো করব। তো শেষ অবধি মা তাতে রাজি হলেন। বিষহরী পদ্মা তাকে ক্ষমা করলেন। এরপর ঘুম থেকে উঠে ঘটনাটি উনি বাড়িতে জানান। ওনার মুখে এই কথা শুনে সবাই যেমন ভয়ও পেলেন, তেমন আশ্বস্তও হলেন যে মা ক্ষমা করে দিয়েছেন। তাই এরপর থেকে আর সেই পঞ্চনাকেও কিন্তু দেখা যায়নি। এরপর আর কোনো সাপের উপদ্রবের মুখেও উনি কখনো পড়েননি। তো এই ছিল বন্ধুরা আজকের দ্বিতীয় ঘটনা। কেমন লাগলো তোমাদের আজকের ঘটনাগুলো কমেন্টে জানিও। ভালো লাগলে ফেসবুক, ইনস্টাগ্রাম বা পরিচিত মানুষদের সঙ্গে শেয়ার করে নিও। এবারে গত এপিসোডে পিঙ্কি ঘোড়ই লিখেছে, ভাই খুব খুব সুন্দর ঘটনা। অন্তশী লিখেছে, 3টে ঘটনাই দুর্দান্ত। মনীষা কাকিমা লিখেছেন, অনেক অপেক্ষা করে তোমার ঘটনা শুনতে পেলাম।
জিনিয়া সিং লিখেছে জাস্ট দারুণ এপিসোড। রোহিণী মালিক লিখেছে রান্না করতে করতে তোমার ঘটনা শুনছি। এছাড়াও কমেন্ট করেছ সুমিতা দি, সোহিনী বক্সি, রুদ্র ব্যানার্জি, তৌহিদ তুষার, মৌসুমী মুখার্জি, জয়া বণিক, পূজা রয়, রিয়া সরকার, কিঙ্কিনী হালদার, গীতা দি, চন্দন চ্যাটার্জি, অমিতা জেঠিমা, গোপাল, অনিমেষ কোলে, সুদেশ সিংহারয়, মায়াদি সহ অসংখ্য অসংখ্য প্রিয় বন্ধুরা, তোমাদের প্রত্যেককেই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর বুক ভরা ভালোবাসা জানিয়ে আজকের এপিসোড এখানে শেষ করছি বন্ধুরা। আবার দেখা হবে শনিবার আরও একটা জমজমাট অলৌকিক এপিসোড নিয়ে। সবাই খুব ভালো থেকো এবং ভালোবাসা নিও। ধন্যবাদ।